সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিশ্লেষক ডক্টর জামিল আহমেদ, বাম দিকে আছেন জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মূলমন্ত্র জনগণের জন্য রাষ্ট্র নয়, বরং রাষ্ট্রের প্রয়োজনে জনগণের যথেচ্ছা ব্যবহার। এখানে শাসক তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে জনগণের উপরে চাপিয়ে দেয় নিজস্ব মতবাদ, কারণে অকারণে করে বল প্রয়োগ। এভাবেই চলে দিন গড়িয়ে বছর কিংবা বছর পেরিয়ে যুগ। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা ফ্যাসিস্ট শাসকের প্রকৃষ্ট উদাহরণ, যারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চালিয়েছিলেন নিষ্ঠুরতা, রক্ত ঝরিয়েছেন শত সহস্র মানুষের, যদিও তাদের পরিণতি হয়েছে ভয়াবহ। গবেষণাধর্মী অনুষ্ঠানে আমাদের আলোচনায় তুলে ধরবার চেষ্টা করব সেসব কিছু, বিশ্লেষণ করবার চেষ্টা করব বৈশ্বিক প্রেক্ষাপটে পতিত হাসিনার ফ্যাসিবাদী আমল। দর্শক, আজ 20 অক্টোবর 2025। হাসিনার ফ্যাসিবাদী আমলের শুধুমাত্র এই দিনে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 শেয়ার বাজারে 16 কোম্পানির অস্বাভাবিক লেনদেনের তদন্ত শুরু। 2010 সিলেটে 105, নওগাঁয় 25 জন জওয়ানের বিচার শুরু। 2012 জামায়াত জঙ্গি তৈরি করে দেশে বিদেশে ছড়িয়ে দিচ্ছে হানিফ। 2013 বিক্ষোভে পুলিশি হামলার নিন্দা জানিয়েছে বিএনপি। 2014 মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি, আরও 4 সচিবের বিরুদ্ধে অনুসন্ধান। 2015 খুলনায় প্রশ্ন ফাঁসে প্রভাবশালীরা, 2 শিক্ষিকার স্বীকারোক্তি। 2016 হলের নর্দমা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার। 2017 ইসলামী ব্যাংক ছাড়ছে বিদেশি মালিকেরা। 2019 ক্যাসিনো থেকে মাসে 10 লাখ টাকা নিতেন মেনন। 2021 অনুমোদন ছাড়াই কাটা হলো 350 গাছ। 2022 আওয়ামী লীগের দেশ শাসনের কোনো অধিকার নেই, ফখরুল। দর্শক, আমরা সংবাদ শিরোনামগুলো দেখলাম, এবার অতিথিদের কাছ থেকে সব বিষয়ে আলোচনা শুনব। প্রথমেই ডক্টর জামিল, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, 2009 সালের একটি খবরে আমরা দেখলাম শেয়ার বাজারে 16 কোম্পানির অস্বাভাবিক লেনদেনের তদন্ত শুরু। শেয়ার বাজার কেলেঙ্কারি নিয়ে আমরা বিগত রিজিমে অজস্র তদন্ত করতে দেখেছি বাংলাদেশ সরকারকে। অর্থমন্ত্রী তো রাবিশ খাবিশ বলে অনেক সময় দায় এড়িয়ে গেছেন। আসলে ছিলটা কি শেয়ার বাজারে? এটা কি শুধুই কেলেঙ্কারি ছিল, না এখানে কোনো ম্যাটিকুলাস প্ল্যান ছিল? এটি আপনি যথার্থই বলেছেন। আমি আসলে আপনার ক্রোনোলজিক্যাল অর্ডারগুলো দেখছিলাম নিউজের। সবচেয়ে ভয়াবহ হচ্ছে মানুষ যেভাবে বিশ্বাস নিয়ে শেয়ার বাজারে ইনভেস্ট করেছিল, একটা বিশেষ সিন্ডিকেটেড গোষ্ঠী এটিকে পুরোপুরি নিজেদের দখলে নিয়ে, হয়তো একজন দরবেশকে আমরা দেখতে পেয়েছি, কিন্তু এর পেছনে আরও অনেকেই ছিল। কিন্তু এটি এত বড় প্রতারণা যে মানুষ তাদের সঞ্চিত অর্থ, অনেকে রিটায়ারমেন্টের পরে আমরা দেখেছি সেই চিত্রগুলো। কিন্তু এটি একটি অত্যন্ত, শেয়ার বাজারে সাধারণত কিন্তু মধ্যবিত্ত শ্রেণী তারাই ইনভেস্ট করে, বা অনেকে দেখা গেছে রিটায়ারমেন্টের পরেও সেখানে গেছে, তাদের হাহাকারগুলো আমরা গণমাধ্যমে দেখেছি। কিন্তু এই জিনিসটিকে ইন্টারপ্রেট করা এখন খুবই কষ্টকর, যে এরা কখনো কিছু ওই জিনিসগুলো কিন্তু রিগেইন হয়নি, পায়নি। ওই কোম্পানির যিনি বেক্সিমকোর কথা বারবার আসে, সেই একটি কোম্পানি ছাড়া আরও অনেককেই দেখা গেছে শেয়ার মার্কেট থেকে, মানে একজন লোক তো আর একটা সিন্ডিকেট করতে পারে না, এই টাকাগুলোকে ডিরেল করে দেশের বাইরে নিয়ে গেছে। এখন আমরা সেই চিত্রগুলো গণমাধ্যমে দেখি যে তারা কতটি বাড়ি কিনেছে, কতটা অ্যাপার্টমেন্ট কিনেছে, দুবাইতে কতগুলো কি কিনেছে, আমরা শত শত বাড়ি, হাজার বাড়ি। এই চিত্রগুলো আমাদের জন্য কতটা পেইনফুল, যেগুলো সাধারণ মানুষের টাকা শেয়ার বাজারের, সেগুলোকে প্রক্রিয়া করে বাংলাদেশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এটা কত বড় ভয়াবহ একটা চিত্র, এটি কখনো সংশোধনযোগ্য কিনা আমি জানি না। যদিও এই সরকার আসার পরে আমরা শুনেছি যে অনেক অর্থ ফিরিয়ে আনা হবে, এখনো দৃশ্যমান কিছু কিন্তু আমরা দেখিনি। গত দুদিন আগে কিন্তু শেয়ার বাজারে আবারও ব্যাপক দরপতন হয়েছে। সেটি তো সাধারণ মানুষের আস্থার জায়গাটাই হচ্ছে যে তারা এখনো বিশ্বাস করে যে গভর্নর মহোদয় যেগুলো বলছেন, যে অনেক আশার বাণী যে ফিরিয়ে আনা হবে। আমরা আসলে প্রতিশ্রুতি কিন্তু শুনেই এক্স্যাক্টলি তাই, একেবারে জীবনের শেষ দিকে চলে আসছেন। একদম তাই। মানুষের মধ্যে যে একটু রেস্টলেস স্বভাব, এটা যৌক্তিক, কারণ তারা কিন্তু এই 1 বছরের মাথায়ও কিছু দৃশ্যমান
তারা অগ্রগতি দেখতে চাচ্ছে। ব্যাংক সেক্টরগুলোতে আপনি জানেন যে এই শেয়ার বাজারের সাথে ব্যাংক জড়িত। ব্যাংকে যে 5,000 টাকা না পেয়ে ফেরত এসেছে এমন কাস্টমারদেরকে গণমাধ্যমে কথা বলতে দেখা গেছে। কাজেই তারা যদি দৃশ্যমান কোনো রেসপন্স না পায়, তাহলে কিন্তু এই যে সংস্কার কিংবা আমরা যেই নতুন বাংলাদেশ গঠনের জন্য আমার সহ একজন আলোচক বন্ধু এখানে আছেন, মানুষকে সেই আস্থার জায়গাতে নিয়ে আসাটাই বাংলাদেশের জন্য না, সবচেয়ে বড় সংস্কার চ্যালেঞ্জ। আপনি মনে করেন সংস্কার করবেন, রাস্তা বানাবেন বা নির্বাচন কমিশন সংস্কার করবেন, মানুষের জীবন মানের যদি উন্নয়ন না হয়, মানুষকে না, সাইদ ভাই, এই এটি সবকিছু যথার্থ। যদি মানুষের জীবন ঘনিষ্ঠ না হয়, Right. তাহলে এই এই সংস্কার যে- দিয়ে কি হবে? না, আপনি যথার্থ বলেছেন। আজকে যেমন ঐক্যমত্য কমিশনের ওখানে আমি অনেকগুলো উইশ লিস্ট দেখছিলাম পলিটিক্যাল পার্টিগুলোর, কিন্তু সেই উইশ লিস্টগুলো যদি সাধারণ মানুষের ডোর স্টেপে যে মানুষের জীবনযাত্রা চেঞ্জ না করে, এগুলো কিন্তু অনেকের কাছে একটা খুব দুর্বোধ্য পলিটিক্যাল এগুলো তাত্ত্বিক রেটরিক। আলোচনা। এক্স্যাক্টলি, সেই জিনিসটাই ট্রান্সলেট করতে হবে সাধারণ মানুষের জীবনযাত্রা, বাজার দর, সিকিউরিটি, সে অর্থ ব্যাংকে রাখলে সেটা ফেরত পাচ্ছে কিনা, এইগুলো হচ্ছে মানুষ এখন দেখতে চাইছে। এবং কারণ স্বপ্ন আমরা বিগত রেজিমে প্রচুর দেখেছি এবং দেখিয়েছে, আমাদেরকে স্বপ্ন গেলানো হয়েছে। অবশ্যই এই জন্য আমি এখন পর্যন্ত আমি মনে করি প্রফেসর ইউনূস স্যারের সরকার এটিকে নিয়ে যেই উদ্যোগগুলো নিয়েছেন, আজকেও দেখলাম, এগুলোর প্রপার ইমপ্লিমেন্টেশন যখন আমরা দেখব, তখন মানুষের যদি জীবন মানে আদৌ কি আমরা প্রপার ইমপ্লিমেন্টেশন আমি দেখতে পারবো কিনা? এখনো আশাবাদী, যেহেতু এখন পর্যন্ত পলিটিক্যাল পার্টিগুলো নেশন বিল্ডিং এর জন্য অনেকগুলি প্রস্তাবনা তুলে ধরেছে। এগুলোর বাস্তবায়নটা কতটা হয় সেগুলোর উপরই আমরা নজর দিয়ে রাখতে চাই। তরুণ নেতৃত্ব ফরিদউদ্দিন, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি একই বিষয়ে। শেখ হাসিনার তো অজস্র স্বপ্ন ছিল বাংলাদেশকে নিয়ে, যা কিছু করেছেন তার বাবার কিছু স্বপ্ন, তার কিছু স্বপ্নর মিশেলে এক ভয়ঙ্কর বাংলাদেশ তিনি আমাদেরকে দিয়ে গেছেন। আবারও আমরা এই ইন্টারিয়াম গভর্নমেন্ট বা এখন যে ক্রিয়াশীল রাজনৈতিকগুলো, তারাও এক ধরনের স্বপ্ন দেখাচ্ছে। এই যে স্বপ্ন দেখাদেখির মাঝখানে সাধারণ জনগণ হারিয়ে যায়। গত 15 বছর একই অবস্থার মধ্যে ছিল। শেয়ারবাজার নিয়ে ডক্টর জামিল বললেন, আপনি আসলে এই সিচুয়েশনকে কিভাবে মূল্যায়ন করবেন? আপনারাও তো স্বপ্ন দেখাচ্ছেন। স্বপ্ন তো থাকবেই। একটা নেশনের যদি স্বপ্ন না থাকে, তাহলে তো তার সামনে এগুনোর কোনো কিন্তু আমরা পথ স্বপ্নই থাকে না। দেখি, বাস্তবায়ন দেখি না। প্রফেসর ডক্টর জামিল নিশ্চয়ই, আপনি হালকা বলেছেন, কিছুটা আলোচনা করার চেষ্টা করেছেন যে স্বপ্নের ঘুরপাকে সাধারণ মানুষ কিন্তু ঘুরতেই থাকে, ভাগ্য বদল হয় না। জীবন ঘনিষ্ঠ পরিকল্পনাগুলো অনেক জীবন ঘনিষ্ঠ, কিন্তু বাস্তবায়ন হয় না। আদৌ কি হবে? না, এটা তো হতেই হবে, এটা হতেই হবে। কেন, আমি যেটা মনে করি যে ধরেন মানুষ যেভাবে মানে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পরে যেভাবে মানুষ ঘুরে দাঁড়িয়েছিল 2024 সালে, এরপরে আপনার ধরেন এই মানুষকে আপনি আগের মতো করে, আগে যেটা বারবার আমাদের যেটা হয়েছে, আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, এই একই প্রতারণা আবার নতুন করে আপনি যদি মানুষকে করতে চান, নতুন মোড়কে আনতে চান, এটা সম্ভব হবে না। তো বাস্তবায়ন হবেই। এখন ব্যাপারটা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল কিংবা দায়িত্বশীল যারা আছে, রাষ্ট্র পরিচালনায় যারা আছে, কিংবা ভবিষ্যতে যারা আসবে, তারা এটা পারবে কি পারবে না। তারা না পারলে মানুষ তাদের মধ্যে তাদেরকে ওই অ্যাটিটিউডটা কি দেখছেন আপনি? এখন ইন্টারিমের ব্যাপারটা তো আসলে ধরেন ইন্টারিম interim গভর্নমেন্ট ইজ ব্যাপারটা নট সম্পর্কে ফাইনাল মানে গভর্নমেন্ট। ফাইনাল গভর্নমেন্ট। একটা গভর্নমেন্ট আসবে, তারা তো এই আপনার এনসিপি আসতে পারেন, জামায়াত আসতে পারে, বিএনপি আসতে পারে, এটসেট্রা, আপনাদের জোট করেও হতে পারে, জাতীয় সরকারও হতে পারে। তাদের অ্যাটিটিউডের মধ্যে কি আসলে জনগণের জীবন ছুঁয়ে যায় বা জনগণের প্রায়োরিটিটা বেশি, এরকম কিছু অ্যাটিটিউডে দেখা যায়? না, আসলে ব্যাপারটা হচ্ছে যে ধরেন আমরা দেখছি যে এই সংস্কার বলেন আর ঐক্যমত্য কমিশন বলেন, কোন দল কি পাবে, কোন দলের কি লাভ হবে, সেটি নিয়ে কিন্তু রশি টানাটানি, মাঝখানে কিন্তু সাধারণ জনগণ নাই। আমাদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু অন্য দলগুলো তাদের হইতেছে একটা নির্দিষ্ট এজেন্ডা ছিল, 31 দফা, অমুক দফা, তমুক দফা, মানে রফা দফা করে রফা দফা সেরেছে। ছিল। কিন্তু আমরা বলছি যে আমরা তো একদম একটা টোটাল ব্যবস্থাগত পরিবর্তন চেয়েছিলাম, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আমরা কিন্তু এটা চেয়েছিলাম। কিন্তু এটা যেহেতু গণঅভ্যুত্থানের মধ্যে সবাই অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকেরই একটা নির্দিষ্ট অংশের মধ্যেও ধরেন জনসমর্থন আছে, জনগোষ্ঠী আছে, এবং রাজনৈতিক দলগুলোই তো আসলে শেষ পর্যন্ত কাজগুলো করবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব শেষ পর্যন্ত রাজনৈতিক তাদেরকেই করতে হবে, তাদেরকেই করতে হবে। সো তাদের যারা প্রতিনিধি আছে তাদেরকে অ্যাভয়েড করে তো কোনো কিছু সরকারও চাইলে পারে না, অন্য কোনো রাজনৈতিক দলও চাইলে পারে না। সেই জায়গাতে এসে যেটা হয়েছে যে ধরেন অনেক কিছুকে আপনার ছাড় দিতে হয়েছে। মানে যেটা হয়েছে যে আমরা ওই যে কেন নতুন বন্দোবস্তের কথাটা বলতে হয়েছে, কারণ পুরনো বন্দোবস্তের যারা প্লেয়ার, রাজনৈতিক দলগুলো সহ, ব্যুরোক্রেসি, মিলিটারি এবং অন্যান্য যারা আছে সবাই সহ,
তারা বারবার পুরনো বন্দোবস্তকে একটু ঘষা মাজা করে ওখানেই রাখতে চায় বাংলাদেশকে। আর আমরা বলছি যে নতুন একটা সেটেলমেন্ট করেন, নতুন এই সেটেলমেন্ট তো ডান, এটা তো আসলে মানুষকে, আমাদের লক্ষ লক্ষ মানুষের উপরে নির্যাতন হয়েছে, হাজার হাজার মানুষকে গুমখুন করা হয়েছে, জুলাইতে ধরেন গণহত্যা চালানো হয়েছে। তো এরপরে আর আমরা এটি নিয়ে চলতে পারি না, আসলে আমরা একটা নিউ সেটেলমেন্টে যাই। যে সেই জায়গাতে রাজনৈতিক দলগুলোকে, বেশিরভাগ রাজনৈতিক দলগুলোকে একমত করা যায়নি। তারপরে এর মধ্যে ধরেন ব্যুরোক্রেসি, মিলিটারি, তাদের দিক থেকে ব্যাপক পরিমাণ অসহযোগিতা এবং প্রতিনিয়ত ধরেন মনে করেন যে পরিস্থিতিকে আনসেটেল করার জন্য বিভিন্ন রকম ধরেন উস্কানি কিংবা বিভিন্ন ধরনের তৎপরতা, এগুলো দেখা গেছে। তো স্বাভাবিকভাবে আবার আমরা জানি যে পতিত যে ফ্যাসিস্ট এবং তাদের যারা সহযোগী কিংবা তাদের যারা মদতদাতা দিল্লি, তারাও বিভিন্ন পর্যায়ে ধরেন দেশের ভেতরে একটা আনরেস্ট সিচুয়েশন তৈরি করার জন্য তাদেরও বিভিন্ন রকম ইয়ে ছিল। এখন এই জায়গাগুলোকে সেটেল করে ধরেন আরেকটা জায়গাতে যাওয়া, একটা দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া, এটা আসলে একটা টাফ জব, খুবই টাফ জব। এখন ধরেন এই জায়গাতে যদি আমরা ন্যাশনালি আসলে একটা ধরেন কথার জন্য না, আমরা রিয়েলি ধরেন যদি ঐক্যমত করতে পারতাম, রিয়েলি যে সব রাজনৈতিক দলগুলো যারা আসলে, আপনি খেয়াল করে দেখেন বড় যে রাজনৈতিক দলগুলো যারা গত 15 বছরে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে ছিল, তারা প্রায় প্রত্যেকে বিভিন্ন মাত্রায় নির্যাতনের শিকার হয়েছে। আপনি যদি ওইভাবে হিসাব করেন, পক্ষান বলা দরকার যে নতুন রাজনৈতিক দল, কিংবা আমরা তো রাজনৈতিক দলই ছিলাম না, আমরা বিভিন্ন এখনো পর্যন্ত নিবন্ধন পাননি আপনারা? নিবন্ধন পাইনি। আমরা ব্যক্তিগতভাবে ধরেন অনেকভাবে এফেক্টেড হয়েছি, কিংবা আমরা অ্যাক্টিভিজম করতে গিয়ে এফেক্টেড হয়েছি। রাজনৈতিক দল হিসেবে তো আমরা ওই অর্থে এফেক্টেড ছিলাম না, কিন্তু ওই রাজনৈতিক দলগুলোতে আসলে বেশি আগ্রহী হওয়ার কথা ছিল, কারণ তার যে কর্মী, তার কর্মীদের যে রক্তের ঋণ, সেই ঋণ তো তাদের উপরে আছে। কিন্তু তারা কিন্তু ওই পুরনো সেটেলমেন্টের মধ্যে থাকতে চায়, নতুন সেটেলমেন্টের মধ্যে বাংলাদেশকে দিতে চায় না। এখন প্রশ্ন হচ্ছে যে নতুন সেটেলমেন্ট হলে, যেই প্রশ্নটা আপনার ছিল যে নতুন সেটেলমেন্ট হলে জনগণের কী লাভ, পুরনো সেটেলমেন্টে জনগণের কী লাভ হয়েছে সেটা আমাদের চোখের সামনে 50 বছর 54 বছর ধরে আমরা দেখেছি। এখন আমাদেরকে একটা নতুন সেটেলমেন্টে যাইতে হবে। সেটেলমেন্টের জায়গাটা পরিষ্কার, সেটা হচ্ছে যে রাষ্ট্রের যে ক্ষমতা, এই ক্ষমতা এবং রাষ্ট্র পরিচালনার যে ক্ষমতা কাঠামো, এইটার মধ্যে জনগণের অংশগ্রহণ লাগবে বিভিন্ন মাত্রায়। কারণ আমার মানে জনগণের অধিকার কেউ একজন দান করবে কিংবা কেউ একজন দেবে, এই আশায় আর আপনি বসে থাকতে পারবেন না, ওই দিন শেষ। আপনাকে নতুনভাবে আসলে জনগণ নিজেই নিজের অধিকার যাতে বুঝে নিতে পারে, সেইরকম একটা সেটেলমেন্ট লাগবে, পলিটিক্যাল সেটেলমেন্ট লাগবে। ওইটা করতে পারলেই তাহলে আমরা সমাধানের দিকে। আমি আমাদের সহ আলোচক ফরিদ ভাইয়ের সাথে এনসিপির কেন্দ্রীয় নেতা, আমি একটু যোগ করি। সাইদ ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন, আমি একটু একেবারে সহজ করে বলি। এখন লিডিং যে 3টা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামায়াত ইসলামী, এনসিপি ধরে নিলাম আমরা, এখন এই দলগুলোর যে 31 দফা বিএনপির আমরা দেখছি, তারপরে আমাদের আছে 24 দফা, হ্যাঁ 24 দফা, বা যেই টার্মগুলো, যে নতুন বন্দোবস্ত, এগুলোকে যদি সাধারণ জনগণের জন্য সহজবোধ্য না করা যায়, তাহলে হচ্ছে কি মানুষ এখনো ঘোরের মধ্যে। আমি খেয়াল করি, যেমন সম্প্রতি আমি একটা রেড ক্রিসেন্টের একটা কাজে ভোলাতে গিয়েছিলাম, তো ওখানে একটা আপনার যারা মাছ ধরে, এই জেলে কমিউনিটি আসলো, বললো যে আমাদেরকে ইলিশ মাছ 3 সপ্তাহ ধরে ধরতে মানা করা হয়েছে, এখন ব্যান। তো এই টাইমটাতে তাকে একটা রেশন দেওয়া হয়, চাল। তো তার কাছে কিন্তু এই 24 দিনের অন্য কোনো চিন্তা নাই, সে জানতে চায় এই রেশনটা বা চালটা সে পাবে কিনা, নিশ্চয়তা কি। হ্যাঁ, তার কাছে কিন্তু এই যে 24 দিনের নিশ্চয়তা, বন্দোবস্ত বলেন, স্ট্র্যাটেজি, ম্যানিফেস্টো, আর কিছু না। আমি জিজ্ঞেস করলাম, সে অন্য কোনো ব্যাপারে আগ্রহী না, এবং রাজনীতি নিয়েও তার কোনো মাথা ব্যথা নাই, একদমই না। সে বলেছে আমি আগে পেতাম না, আগে সিন্ডিকেট করে দলীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার আত্মীয়কে দিয়ে দিতেন চালগুলো। আমি বলি এখন কি পেয়েছেন? বলে এখন কেউ বললো পেয়েছি, কেউ পায়নি, কেউ বলেন চালটা নিম্নমানের। এই যে তাদের কথাগুলো কিন্তু রাজনীতিবিদদেরকে শুনতে হবে। এই জন্য আমার কাছে মনে হয় যে একসময় আমরা তো প্রায় টেলিভিশন ছাড়লেই শুনতাম যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাচ্ছে, অমুক দেশ হয়ে যাচ্ছে, দিনাজপুরও হয়নি না। যদি তাই হয়, তাহলে ওই যে কৃষকের কথাটা, সেটি আমাদের রাজনৈতিক দলগুলোর ম্যানিফেস্টোতে আসে কিনা সেটা আমাদের দেখবার ব্যাপার আছে। কারণ ম্যানিফেস্টোগুলো কিন্তু যদি দুর্বোধ্য হয়, বা ওই যে দফাগুলো যদি খুব কঠিন, একেবারে আমার মতো, হ্যাঁ, এরকম সাহিত্যের ভাষায় হয়, তাহলে মানুষের দোরগোড়া এটা পৌঁছাবে না। একেবারে সহজ করে বাস্তবায়ন হয় না। আমি সম্পূর্ণভাবে একমত। নয়া বন্দোবস্ততে এই রাজনীতি, মানুষ প্রত্যেকে সচেতন। এই চেঞ্জের ফলে মানুষ আসলে সত্যিকার অর্থে আর ভুল বুঝিয়ে তাকে
ইয়ে করা যাবে না, এই চেঞ্জটা কিন্তু মানে বাংলাদেশ খোলামেলা হতে হবে, এক্স্যাক্টলি, মানে পলিটিশিয়ানের সাথে পাবলিকের যে রিলেশনটা সেটা খোলামেলা হতে একদম হবে, খোলামেলা হতে একেবারে, হবে। মানে এখানে কোনো কাগজে চুক্তি চায় না। না। ডক্টর জামিল, আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই। 2014 সালের, জানতে চাওয়া না ঠিক, আলোচনা please বলুন, শুনতে চাই। 2014 সালে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি, আরও 4 সচিবের বিরুদ্ধে অনুসন্ধান। এই যে মুক্তিযুদ্ধ শব্দটি, এটি আমাদের আবেগ। মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ নাম নিতে গেলে মুক্তিযুদ্ধকে অস্বীকার করবার মিনিমাম কোনো সুযোগ নেই, এটিকে নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। সেই মুক্তিযুদ্ধকেই প্রশ্নবিদ্ধ করে ফেললো। এটি কি আসলে আওয়ামী রিজিম না বুঝে করেছে, না এর পেছনে কোনো চক্রান্ত ছিল যে মুক্তিযুদ্ধ এই শব্দটি আমাদের আর থাকবে না বা রাখা হবে না? এখানে কি স্বাধীনতা সার্বভৌমত্বকে কোনোভাবে হিউমিলেট করবার কোনো প্ল্যান ছিল কিনা? এটি অত্যন্ত পারপাসফুলি করা হয়েছে আমি বলবো। বিশেষ করে আপনি দেখেন, যখন রাষ্ট্রের একজন সচিব, আমরা যখন ছাত্র জীবনে ছিলাম তখন দেখেছি কি ধরনের মানের ব্যক্তিরা সচিব হতেন। তো এই সময়কালে এসে যদি একজন সেক্রেটারি, উনি যদি একটা ফলস সার্টিফিকেট নিয়ে ওনার সমাজে ওনার স্বীকৃতি নিতে হয় বা সম্মানিত হতে হয়, অত্যন্ত এটা দুঃখজনক ঘটনা। আর 2 নম্বর হচ্ছে, এই কাজগুলো রাষ্ট্রের সর্বোচ্চ লেভেল থেকে ক্লিয়ারেন্স নিয়েই হয়েছে। আমরা বিভিন্ন জেলাতে দেখেছি যে ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে ভাতা বরাদ্দ দেওয়া হয়েছে, এবং এমনও রিপোর্ট পেপারে এসেছে, আমার মনে আছে যে একটা ইউনিয়ন পরিষদে 1 থেকে 1,500 মানুষের কাছে SMS এ গভর্নমেন্ট দিত মান্থলি একটা ভাতা। সেগুলো সব হচ্ছে একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের। সে তার নাম্বারগুলো ব্যবহার করেছে যে এরা সবাই আমার মুক্তিযোদ্ধা সার্কেল, সে এই বেনিফিটগুলো পাচ্ছে। তার মানে কি, টোটাল রাষ্ট্রযন্ত্রটাকে এমনভাবে আপনার কুক্ষিগত করে রাখা হয়েছিল, সাধারণ মানুষের দোরগোড়াতে কোনো ধরনের সাপোর্ট তো যায়নি। আর আমরা মুক্তিযোদ্ধা সার্টিফিকেটকে নকল করে, এমনটা মানুষের কাছে মুক্তিযুদ্ধের প্রতি যে শ্রদ্ধাবোধটা ছিল, অনেকে 24-এ দেখেছি মুক্তিযুদ্ধ এই শব্দটি, এই প্রজন্ম মুক্তিযুদ্ধ শব্দটিকে নিয়ে নানানভাবে বিকৃতভাবে কটূক্তি করা, এটা কিন্তু এক ধরনের প্রতিবাদ ছিল। আমি Exactly মুক্তিযুদ্ধকে ছোটখাটো করছি না, না, অবশ্যই এটা না। এক ধরনের প্রতিবাদের। যখন একটা ইয়াং জেনারেশন দেখছে যে সে, তার দাদা বা চাচারা মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু তারা হয়তো সার্টিফিকেট নেয়নি, কিন্তু যেই ফ্যামিলি মুক্তিযুদ্ধ করেনি হয়তোবা, তারা সার্টিফিকেট নিয়ে এটাকে সমাজে এমনভাবে ঘোরাচ্ছে, তখনই ওরা প্রতিবাদ করেছে। অথবা মুক্তিযুদ্ধের কথা বলে মানুষের কণ্ঠরোধ করা, মানুষকে নিপীড়ন নির্যাতন করা, এবং নির্যাতন তো ভয়াবহ ছিল। তারপরেও সমাজের যে সার্ভিসগুলো, ধরা যাক আপনি চাকরি, সেই ক্ষেত্রে আমি মুক্তিযোদ্ধার পরিচয় নিয়ে এই চাকরিটাকে এনশিওর করা, কোনো একটা সরকারি অফিসে যে সেই মুক্তিযোদ্ধার নামে সেবাটা নেওয়া, তদবির করা, সব কিছু কি ওই সার্টিফিকেটটা দিয়ে নিজের হাতে ধরে রাখা হয়েছে। এই জন্য শ্রদ্ধাবোধটা তরুণ প্রজন্ম ওই জায়গাতে এসে হিট করেছে যে না, মুক্তিযুদ্ধের নামে এই কাজ করা যাবে না। আরেকটি জিনিস ডক্টর জামিল, সেটি হচ্ছে যে মুক্তিযুদ্ধকে ছোট করা, এটি কি আসলে শুধুমাত্র নিজের মানুষদেরকে ভালো রাখবার জন্য করেছে, না এটি কোনো বিদেশি ষড়যন্ত্র বা চক্রান্তের পার্ট ছিল যে মুক্তিযুদ্ধটাকে এখানে অপ্রাসঙ্গিক বা ছোট একেবারে আউট করে দেওয়া যায়? এটি কি আপনার কাছে কি মনে হয়? আমরা বিভিন্ন সময় বিভিন্ন নিউজ পেপার বা আর্টিকেলে দেখেছি প্রকৃত মুক্তিযোদ্ধা অনেকে, তারা এই ধরনের সনদ পর্যন্ত নিতে চাননি বা নেননি। অনেকে কিন্তু বিভিন্ন পুরস্কার রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়েছে, সেগুলো তারা রিসিভ করেনি। তার মানে কি, তারা কিন্তু এই সার্টিফিকেট নিয়ে সেবা নিতে চাননি। কিন্তু যারা এটা নিয়েছেন, তাদের আপনি দৃষ্টিভঙ্গিটা দেখেন, তারা তো দেশকে ছোট করেছে। 2 হচ্ছে ইয়াং জেনারেশন যারা, যেমন ধরেন 18 থেকে 30 বছর বয়সী যে ভোটাররা, যারা এবার প্রথম ভোট দেবে সামনে, ধরে নিচ্ছি, এরা কি দেখেছে? এরা দেখেছে যে একটা সার্টিফিকেট পেলে সে যোগ্য থাকার পরেও তার চেয়ে কম যোগ্যতা সম্পন্ন একটা লোক একটা ফলস সার্টিফিকেট নিয়ে সে অনেক দূর চলে যাচ্ছে। তাতে করে তার মধ্যে যে একটা প্রতিবাদ, একটা বিক্ষোভ তৈরি হয়েছে। এই জন্যই তরুণ প্রজন্ম কিন্তু এবার দেখতে চায় যে আগের ঘটনাগুলো রিপিট হয় কিনা। তার মানে মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রণালয় এখন কাজ করছে বা উপদেষ্টা যিনি আছেন, তার উপরে কিন্তু বড় চ্যালেঞ্জ আছে, আগের ভুল রিপিট না করা। ইভেন যারা সরকার সামনে গঠন করবে, তাদের সামনে আরও বড় বেঞ্চমার্ক তারা দেখাতে হবে, যে আগের ভুয়া মুক্তিযুদ্ধগুলোকে বাতিল করা, প্লাস নতুন করে ডেটাবেস তৈরি করা। আদারওয়াইজ কিন্তু ওই তরুণদের মনে যে ক্ষোভ, যেটা থেকে যাবে, এবং মুক্তিযুদ্ধ নিয়ে তাদের যে তিক্ত অভিজ্ঞতা, সেটিও আরও বাড়তে পারে। একই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি ফরিদ ভাই, আপনি তো মুক্তিযোদ্ধা না, মুক্তিযুদ্ধ দেখেননি, হয়তো মুক্তিযুদ্ধ সম্পর্কে পড়ে শিখেছেন বা গল্প শুনে শিখেছেন, মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা নিয়েছেন। মুক্তিযুদ্ধ যখন 24-এর গণ অভ্যুত্থানে মুক্তিযুদ্ধ কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যখন
এই প্রজন্মকে, আন্দোলনকারীদেরকে বলা হলো রাজাকারের নাতিপুতি, ঠিক তখনই স্পার্কটা করলো। তার মানে এই আন্দোলনের চূড়ান্ত পরিণতির যে স্পার্কটা, সেটি কিন্তু এই মুক্তিযুদ্ধকে ইস্যু করে। সেই মুক্তিযুদ্ধকে আপনারা কিভাবে লালন করেন, কিভাবে সম্মান করেন? না, মুক্তিযুদ্ধ তো লালন সম্মান করার ব্যাপার নেই, এটা এইসবের ঊর্ধ্বে। মুক্তিযুদ্ধ সব কিছুর ঊর্ধ্বে। পার্শ্ববর্তী একটি রাষ্ট্র এই 1971 সালের যে 26 মার্চ যে যুদ্ধ, এটিকে বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের যুদ্ধ হিসেবে এখনো বলেন না, যোগ করে দিলাম। ওইটাই মানে ওই ওই জায়গাটা এর সাথে আসতো। তো ব্যাপারটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি, এটা নিয়ে কোনো বিতর্ক নেই, প্রশ্ন নেই, কোনো বিতর্ক নেই। ব্যাপারটা হয়েছে যে মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনার নামে পরে যে ধরেন ব্যবসাটা প্রথমে শুরু করা হয়েছে, ব্যবসার পরে এটাকে আসলে একটা মতাদর্শ আকারে হাজির করা হয়েছে। যেই মতাদর্শটা হচ্ছে ফ্যাসিবাদী মতাদর্শের যতগুলো ভিত্তিভূমি আছে তার একটা হচ্ছে এই মুক্তিযুদ্ধের চেতনা। আরো অনেকগুলো এটা একটা কার্ড ছিল, একটা কার্ড, অনেক বড় একটা কার্ড। এখানে দেখেন মানে এই জায়গাটাতে ওই ব্যাপারটা আছে যে ধরেন এনে 3-4টা বড় বড় ব্যাপার ঘটেছে। যে ধরেন মুক্তিযোদ্ধাদেরকে কোটায় পরিণত করা, এটার মাধ্যমে ধরেন মুক্তিযুদ্ধ তো ধরেন কেউ আমরা কি ধরেন জুলাইতে আমরা যখন রাস্তায় নেমেছিলাম, আমরা তো মারা যেতে পারতাম, আমরা এটা জেনেই আমরা কি ওইটা মাথায় নিয়ে নেমেছিলাম যে জুলাই পাবো, জুলাই হওয়ার পরে আমরা জুলাই যোদ্ধা সনদ পাবো এবং এরপর আমি ভাতা পাবো, আমার ছেলে মেয়ে চাকরি পাবে, আমার নাতিও চাকরি পাবে? নিশ্চয়ই আমরা এটার জন্য নামিনি। প্রকৃতপক্ষে যারা মুক্তিযোদ্ধা তারা ওইটার জন্য নামিনি। আমি বহু মুক্তিযোদ্ধার সাথে কথা বলেছি, এখনো তাদের সামনে গেলে শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। এটা আমি প্রকৃতপক্ষে এটা আমি বুঝি। কিছু মানুষের সিরিয়াসলি নিড ছিল, সেটা ডিফারেন্ট ইস্যু। সেটা তো আপনার শুধু মুক্তিযোদ্ধাদের নিড আছে তা তো না। বাংলাদেশে বহু মানুষ এখনো রাস্তায় ঘুমায়, তার ঘরবাড়ি নেই, তার কোনো কর্মের ব্যবস্থা নেই। সেটাও তো রাষ্ট্রের দায়িত্ব, শুধু মুক্তিযোদ্ধাদের দায়িত্ব নেওয়া না। তার মানে হচ্ছে আমরা তো আসলে মূলত যে আজকে যে আমাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলন করতে হয়েছে, এই বৈষম্যের বিরুদ্ধেই কিন্তু পাকিস্তানের সাথে আমাদের লড়াই। সেই লড়াই কিন্তু মুক্তিযোদ্ধারাও লড়েছেন। তাহলে ওই বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ তৈরি করা, সেটাও তো একটা বড় জায়গা ছিল। আর একটা জায়গা হচ্ছে যে মুক্তিযোদ্ধা ধরেন আমি যদি নিজেকে মনে করি যে আমি ফ্যাসিবাদী বিরোধী লড়াইয়ের একজন যোদ্ধা, আমি লড়াই করেছি, আমি সংগ্রামে ছিলাম, আমাকে প্রতিদিন যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমাকে এটা পরীক্ষা দিয়ে যেতে হবে। প্রতিদিন পরীক্ষা তো লড়াই, প্রতিদিন আপনাকে লড়াই দিয়ে করে যেতে হবে। কিন্তু এইখানে ধরেন মুক্তিযোদ্ধা নামে একটা ক্যাটাগরি দাঁড় করানো হয়েছে, আলাদা বর্গ, একটা এলিট বর্গ। এই বর্গ আবার দেখা যাচ্ছে যে নতুন জেনারেশন এসে দেখতেছে যে এনারা জুলুমের বিরুদ্ধে দাঁড়াইছিলেন, কিন্তু এখন ধরেন মনে করেন যে নিজ দেশের শাসকের জুলুমের বিরুদ্ধে দাঁড়াইতে পারেন না। তাহলে এইখানে তাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, অথবা তাদেরকে ব্যবহার করা হয়েছে। আমরা এমনও দেখেছি যে মুক্তিযোদ্ধাদের ব্যানারে, আমি জানি না ওইখানে কতজন প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা ছিলেন, জুলাইয়ে হাসিনার পক্ষে রাস্তায় মিছিল হয়েছে। তাহলে স্বাভাবিকভাবে এখানে এই বর্গকে জনগণের বিপক্ষে ফেলে দেওয়া হচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে যে যারা প্রকৃতপক্ষে যারা ধরেন মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে প্রেক্ষাপট থেকে ধরেন আলাদা করে ফেলা হয়েছে, সরিয়ে ফেলা হয়েছে। এবং এইটা আসলে পুরো মুক্তিযুদ্ধকে আসলে একটা ওই যে মুক্তিযুদ্ধ যে ব্যাপারটা, এই ব্যাপারটা যাতে তরুণ প্রজন্মের মনে এটার দাগটা যাতে না থাকে। মানে আপনি একটা জিনিস খুব খেয়াল করবেন, এটার সাথে এটা রিলেটেড, আপনারা আরও ভালো বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে কলোনিয়াল শাসন এসে কি করে। কলোনিয়াল শাসন হচ্ছে প্রথমত আপনাকে হিস্ট্রি থেকে কাট অফ করে ফেলে, আপনাকে এমন একটা ধারণা দেয় যে আপনার কোনো হিস্ট্রি নাই। কারণ হিস্ট্রির সাথে গ্লোরি খুব গুরুত্বপূর্ণ। একটা ন্যাশনের যদি নিজস্ব গ্লোরিফাইড হিস্ট্রি না থাকে, সেই ন্যাশন কিন্তু ফাইট করার কিংবা সামনে এগিয়ে যাওয়ার যে অনুপ্রেরণা, এটা সে পায় না। মুক্তিযুদ্ধ যে আমাদের একটা গ্লোরিয়াস ইভেন্ট বলাটা ঠিক হচ্ছে না, একটা গ্লোরিয়াস হিস্ট্রি, পার্ট, আমাদের জন্মের পার্ট, এইটা থেকে আমাদেরকে যদি কাট অফ করে ফেলা যায়, তাহলে আমাদের নতুন প্রজন্ম পরবর্তী যে লড়াই, দেশ গঠন, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে ব্যাপার, এইটা থেকে তারা অনুপ্রেরণা পাবে না। সেটা খুব পরিষ্কারভাবে আপনি যেটা বললেন না, পার্শ্ববর্তী রাষ্ট্র খুব পরিষ্কারভাবে এটা করেছে, খুবই পরিষ্কারভাবে। এখানে অনেকগুলো ঘটনা ঘটছে। কারা এখানে মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করতেছে, কারা মুক্তিযুদ্ধ নিয়ে বই লিখতেছে, মুক্তিযুদ্ধের উপরে বক্তৃতা দিতে দিল্লি কলকাতায় কারা আহ্বান কারা যাচ্ছে, এইগুলো যদি আপনি জাস্ট একটু রিড করেন গত 15 বছরে কিংবা আগের সময়গুলোতে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কতটা প্রেসক্রাইবড ছিল। মানে একটা আমি বরঞ্চ মনে করি যে মুক্তিযুদ্ধ যে বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই ছিল,
সেই বৈষম্যর বিরুদ্ধে লড়াই করে 24-এর গণ অভ্যুত্থানে এখনকার মানে এক ধারাবাহিকতা বলতে চাচ্ছেন? ছাত্র তরুণদের মুক্তিযুদ্ধের যে ওই হিস্ট্রিক্যাল যে চেতনা গ্লোরি, যেটা। সেইটাকে তারা পুনরুদ্ধার করেছে, বাংলাদেশের জনগণের কাছে ফেরত এনেছে। মানে সেইটা করা হয়েছে। Right, আমি এটা কিন্তু যথার্থ, কারণ যেই জাতি এরকম প্রতিবাদ করেছিল অন্যায় বৈষম্যের, তাদের এত বছর পরে এসে 24-এ তারা কিন্তু ওই হিস্ট্রিটা, হিজ রাইট, কিন্তু আমরা কিন্তু অনেক দিন সময় নিয়েছি, আমরা 15-16 বছর সহ্য করেছি, কিন্তু এতদিন কিন্তু সহ্য করার কথা না, কারণ আপনি তো প্রতিবাদ আগে করেই এই রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন, তারপর তো আরো আগেই প্রতিবাদ করা মানে উচিত ছিল। আপনি বলতে চাচ্ছেন এটি ধারাবাহিকতা, Exactly. প্রতিবাদের অধিকার আদায়ের ধারাবাহিকতা। সেটি মানুষ কিন্তু তার আরো মানে আগেই প্রতিবাদ আমরা করা। পশ্চিম পাকিস্তানের হেজিমনি থেকে বেরিয়ে আমরা দিল্লি হেজিমনিতে পড়ে গিয়েছিলাম, যেটি ফরিদুদ্দিনের ব্যাখ্যায় আমি যেটা বললাম। এক্স্যাক্টলি, মানে তার মানে আমরা কি ধারাবাহিকতার আসলে- পাশাপাশি আমি আরেকটা জিনিস বলতে পারি জি। যে আপনার কাছ থেকে যেই গ্লোরি ধরেন কেড়ে নেওয়া হয়েছিল, আপনি সেটাকে রিক্লেম করলেন, যে মুক্তিযুদ্ধকে বেসিক্যালি তাহলে তো আমাদের তো রিক্লেম একটা করেছেন। ন্যারেটিভ তো থাকতে হবে, আমাদের নিজস্ব ন্যারেটিভ দাঁড় করতে দেওয়া হয়নি। বাংলাদেশের সেটাই। কোনো ন্যারেটিভ, যেমন আমরা পশ্চিম পাকিস্তানের ন্যারেটিভ থেকে মানে অবচেতন মনে কি দিল্লি ন্যারেটিভে পড়ে গিয়েছিলাম। এটা একটা চেষ্টা করা হয়েছে, চেষ্টা করা হয়েছে, কিন্তু সেই এটা চেষ্টা সাকসেসফুল হয়নি, ব্যর্থ এটা করে দিয়ে successful হয়নি। আমরা একটা বাংলাদেশপন্থী ন্যারেটিভ তৈরি করব এই 24-এর অভ্যুত্থানের পরবর্তী সময় সামনে। নিশ্চয়ই, নিশ্চয়ই। সেটির জন্য যে ঐক্য দরকার, জাতিগত ঐক্য, সেই ঐক্যে আমরা কতটুকু পৌঁছাতে পেরেছি, ছোট করে এক মিনিট দুইজনের কাছ থেকে শুনবো। আমি খুব পরিষ্কারভাবে বলি, আমরা প্রচন্ড রকম ঐক্যবদ্ধ জায়গায় ছিলাম, এখন আমরা ঐক্যবদ্ধ জায়গায় আছি। অনৈক্য, কোট আন কোট যে অনৈক্য আমরা দেখতে পাই, এটা হচ্ছে প্রধানত রাজনৈতিক দলগুলোর অনৈক্য এবং বিভিন্ন যাদের মানে গোষ্ঠী ক্ষমতার স্বার্থ আছে, প্রতিযোগিতা। যাদের গোষ্ঠীর স্বার্থ আছে, যারা পুরনো বন্দোবস্ত কিংবা অন্য কোনো বন্দোবস্তের হিসাবের মধ্যে স্টেক থাকে না, বলে না আমরা স্টেক, আমাদের কিন্তু স্টেক আছে, এই যারা তথাকথিত স্টেক হোল্ডার, তাদের অনৈক্য। জনগণের মধ্যে আসলে কোনো অনৈক্য আমি দেখিনি, কারণ আমি খুব পরিষ্কারভাবে আমি দেখেছি রাস্তায় যখন আমরা নেমেছি তখন কিন্তু আমাদের কোনো গায়ে কোনো পরিচয় ছিল না, কোনো ট্যাগ ছিল না। একটা 18 বছর 16 বছরের স্কুলের বাচ্চাও যা, আমিও তাই, আমরা কিন্তু একসাথে ফাইট করেছি। ওইখানে কিন্তু আমাদের দেখতে হয় নাই কে কোন ধর্মের, কে কোন বর্ণের, কোন কে স্টেক কোন থেকে কে মতের, এসেছে। কে কোন স্টেক থেকে এসেছে, এটা আমাদের দেখতে হয়। জি, ধন্যবাদ। লড়াইয়ের ময়দানে আমরা সবাই এক ছিলাম। যোদ্ধা ছিলেন। এবং এইটা মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছে। আবার ধরেন এটা যদি বিভাজন করার চেষ্টা করা হয়, এটা জনগণ আবার এটাকে বেচতে দিবে, প্রধানত এখনকার তরুণরা, এরা এগুলোতে বিশ্বাস করে না। ধন্যবাদ। ডক্টর জামিল, ফরিদুদ্দিন বলছিলেন যদি মানে চেষ্টা করা হয়, চেষ্টা কি থেমে গেছে? না, অবশ্যই না। মানে ব্যাপারটা হচ্ছে, আপনি লক্ষ্য করেন যে যেই সময়ে প্রতিবাদটা তুঙ্গে, তখন প্রতিটি মানুষ, আমি ধরে নিচ্ছি সব ধরনের স্টেক হোল্ডার সবাই এক প্রতিবাদে মুখর হয়েছে। ইভেন আপনি সাইদ ভাই লক্ষ্য করবেন, সেই সময় যেই গণমাধ্যমগুলো মানুষের ভয়েসটা ঠিকমতো তুলে ধরেনি বা সেই ন্যারেটিভ ধরতে পারেনি, তাদেরকে মানুষ বয়কট করেছে। কিছু কিছু টেলিভিশন, আমার ভাই একমত হবেন, তার মানে কি এগুলো কেউ প্রেসক্রিপশন মাথায় নিয়ে রাস্তায় নামেনি। তাহলে তখন যদি আমাদের জাতিগত একটা ঐক্য থাকে, সেলিব্রেশনটা আমরা একসাথে করেছি, কিন্তু রাজনৈতিক দলগুলো যখন আমরা ঐক্যমত্য কমিশনের আলোচনায় দেখলাম যে প্রধানমন্ত্রী এত বছর হতে পারবেন না, 10 বছরের বেশি এতবার থাকতে পারবেন পারবেন না, তার মানে কি এই কাঠামোগুলিকে যদি আপনি ঠিক করে না দেন, তাহলে আবারও সেই স্বৈরাচারী ব্যবস্থা কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে মানসিকতা চলে আসতে পারে। তা এই জন্য চলে আসতে পারে, এসেছে অতীতে, কারণ আপনি যদি না স্ট্রাকচারটা এখন কি নেই তাদের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই এটি এই জায়গাতে ঐক্যমত্যটা প্রয়োজন, কারণ আপনি যদি আবারও রিপিটেশন আপনি বলছেন প্রয়োজন, তার মানে হয়নি এখন হয়নি বলে আমরা দেখছি। কারণ যদি এটা প্রোক্লেমেশনটা বা ঘোষণাটা আমরা পেয়ে যাই যে না এই সংস্কারগুলো আমি করেছি, যে পার্টি প্রধান এই দায়িত্বে আসতে পারবেন না, অনেকগুলো আলোচনা তো আমরা পেপারে দেখছি, বা একই ব্যক্তি আসতে পারবেন না, আসলেও কি সিস্টেমে আসবেন, এগুলো যদি মানুষ বলে যে না এই চেঞ্জগুলোই আমরা চেয়েছিলাম এবং দলগুলো সেটা মেনে নিল, তাহলে তো আগামী দিনে আমি চেঞ্জ দেখতে পাবো। আদারওয়াইজ কিন্তু আপনি যদি একটা একই স্ট্রাকচারের মধ্যে আবারও রাজনৈতিক দলগুলোকে ইলেকশন করতে বলেন, ওই একই ধরনের অনিয়ম মানুষ করতে চায়। নিশ্চয়ই। ধন্যবাদ ডক্টর জামিল আপনাকে, ধন্যবাদ ফরিদুল হক আপনাকেও। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসের নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।